হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আসলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা হবে। প্রথম কথা হচ্ছে যে আহ, যে কোনো ওয়েবসাইট আসলে কখন র্যাঙ্ক করে, আর একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে হলে কি কি বিষয় লাগে, একটা ওয়েবসাইট কেনই বা র্যাঙ্ক করতে হবে, আর সার্চ ইঞ্জিন কি, বা সার্চ ইঞ্জিনের মধ্যে আমরা যত কিছু লিখি না কেন এগুলাকে কি বলে, বা কিওয়ার্ড কাকে বলে, কিওয়ার্ডের ইন্টেন্ট কি, একটা ভিডিওতে অনেক বেশি ইনফরমেশন দিতে চেষ্টা করব, যাতে ওভারঅল একটা এসিওর মূল কাজ, যেটা অ্যাজ এ কন্টেন্ট রাইটার, যাতে বোঝা যায় যে কন্টেন্ট রাইটিংটা কতটা গুরুত্বপূর্ণ। যদিও আমাদের কাছে এখন চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি থাকার পরেও, বা অন্য যে কোনো এআই প্ল্যাটফর্ম যেমন ডিপসিক, জেমিনাই বা গ্রকের মতো প্ল্যাটফর্ম থাকার পরেও কেন ভালো কন্টেন্ট মানুষ লিখতে পারবে না, অথবা শুধু এআই দিয়েই আসলে এই কাজটা পসিবল না কেন, আজকে এই বিষয়গুলো নিয়ে জানবো। ওভারঅল একটা ভিডিও দেখলেই মোটামুটি কন্টেন্ট মার্কেটিংয়ের এই যে কন্টেন্ট, গুড কোয়ালিটি কন্টেন্ট লেখার মূল বিষয়বস্তু ক্লিয়ার হয়ে যাবে, আর অন্য কোনো ভিডিও না দেখলেও চলবে আশা করা যায়। একদম প্রাথমিক থেকে অবস্থা থেকে শুরু করি। সেটা হলো, আমরা আসলে ওয়েবসাইটে যা কিছু লিখি বা যা কিছু পোস্ট করি, ছবি, লেখালেখি, যত কিছু যাই করি না, অ্যাড করি না কেন, সবই কন্টেন্ট হিসাবে গণ্য হয়। সেটা ভিডিও হতে পারে, সেটা টেক্সট বেস কন্টেন্ট হোক, আর যেটাই হোক না কেন সবই কন্টেন্ট, বা ওয়েব এলিমেন্টস, সবই ধরা চলে যে কন্টেন্ট। তো এখন এই যে কন্টেন্টগুলো আসলে আমরা দিচ্ছি, এইটার মূল কনজিউমার কারা, বা এই যে কনজিউম বলবো না, এই মূল এই কন্টেন্টগুলো কাদের জন্য করা, উদ্দেশ্য কাদের জন্য? উদ্দেশ্য হলো, মেইন উদ্দেশ্য হলো ইউজার বা ভিজিটর বা ওয়েব ট্রাফিক বা মানুষ যারা এই ওয়েবসাইট ভিজিট করবে বা দেখবে। আর দ্বিতীয় যেই এন্টিটি বা যে বিষয়, মানে কি বলবো এটাকে, ইউজার বলবো, অথবা যে প্ল্যাটফর্ম বা টেকনোলজি যাই বলি না কেন, এটা সার্চ কনসোল, সার্চ এন্টিটি বা সার্চ ইঞ্জিনস। যেমন গুগল একটা সার্চ ইঞ্জিন, যেমন ইয়াহু একটা সার্চ ইঞ্জিন, যেমন বিং একটা সার্চ ইঞ্জিন, তাই না? এবং ডাকডাকগো একটা সার্চ ইঞ্জিন। তো এই যে সার্চ ইঞ্জিনগুলো আছে, এই সার্চ ইঞ্জিনগুলো যখন কিনা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে এবং তাদের ডেটাবেজে এই ওয়েবসাইটটাকে একটা নির্দিষ্ট গণ্ডিতে, মানে মার্কিং করে দেয় যে এই ওয়েবসাইটটা এই ধরনের, এই ব্লগ পোস্টটা এই ধরনের, এই ওয়েব পেজটা এই ধরনের, এইভাবে তাদের ডাটাবেজে স্লট বাই স্লট রেখে দেয়। তাই আমরা যখনই কোনো কিছু সার্চ করি না কেন, তখনই আমরা কি পাই, তখনই আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন পাই। যেমন রেড জাঙ্গল ফাউল আমি সার্চ করলাম, বন্য লাল মোরগ, এই আমাদের কাছে ছবি আসলো। উইকিপিডিয়ার একটা ওয়েবসাইট আসছে, তাই না? এই ডান পাশে উইকিপিডিয়ার একটা শর্ট ডিটেইলস আসছে, এবং ক্লাস কোন ক্লাসের বা ম্যাথ কতটুকু ওজনের হয়, এই রিলেটেড ইনফরমেশনগুলো আমাদের কাছে এসেছে। বেশিরভাগ ক্ষেত্রেই ইনফরমেশনগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে এসেছে। সো আমাদের কাছে আসলে এ বাঞ্চ অফ ওয়েব লিঙ্কস হ্যাজ গিভেন বাই গুগল সার্চ ইঞ্জিন। সেম জিনিস আমরা যদি কি করব, যে এই একই সার্চ কোয়েরি অথবা একই কিওয়ার্ড, অর্থাৎ আমরা যা লিখে সার্চ করি সেটাই কিওয়ার্ড বা কোয়েরি, এই কোয়েরিগুলো আমরা যদি অন্য কোনো সার্চ ইঞ্জিনে করি, যেমন yahoo.com, আবার bing.com-এ যাই, yahoo.com হোক আর bing.com হোক, যেটাই হোক না কেন, আমরা ওই একই লেখা লিখে বা একই কোয়েরি দিয়ে যখন সার্চ করি, তখন আমাদের কাছে একইভাবে ইনফরমেশনগুলো দিয়ে দেয়। মাইক্রোসফট বিং, আমরা মাইক্রোসফটের বিংয়ে আছি এই মুহূর্তে, আমরা উইকিপিডিয়ার ওই একই পেজ দেখতে পাচ্ছি, এবং অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি, ভিডিও দেখতে পাচ্ছি, তাই না? এই সবগুলো ওয়েবসাইট, এবং ওয়েবসাইটে এই যে আমরা যদি এই পেজগুলোতে যাই, এই এটা একটা ব্লগ পোস্ট, এই ব্লগ পোস্ট হচ্ছে কি, সুন্দর করে এই যেই রেড জঙ্গল ফাউল, এটার জন্য যে আমরা কি করছি, সার্চ করছি, সেইটার একটা
ডিটেল কন্টেন্ট আমার কাছে চলে আসলো, কোথায় পাওয়া যায়, বয়স কোথায়, ওজন কোথায়, ইত্যাদি ইত্যাদি। এইভাবেই আসলে আমাদের কাছে বিভিন্ন ধরনের ইনফরমেশন, বিভিন্ন ওয়েবসাইটের ইনফরমেশনগুলো সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা পাচ্ছি। অর্থাৎ আমি এই ওয়েবসাইটের একজন ওয়েবসাইট ভিজিটর বা ট্রাফিক অথবা পার্সন বা ইউজার যাই বলি, পাচ্ছি। এই পাওয়াটা কিভাবে হচ্ছে? এইখানে যে কন্টেন্টটা লেখা হয়েছে, এই কন্টেন্টটা অপটিমাইজ করা হয়েছে, মানে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করা হয়েছে। তো সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করা হয়েছে অথবা সার্চ ইঞ্জিন উপযোগী করা হয়েছে। তো একই কিওয়ার্ডের বা একই কোয়েরি দিয়ে যখন সার্চ করা হয় তখন কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আসতেছে। এই প্রত্যেকটা ওয়েবসাইট, এই প্রত্যেকটা ভিডিও কন্টেন্ট একে অপরের প্রতিযোগী। প্রতিযোগী কিসের জন্য? একে অপরের প্রতিযোগী হচ্ছে এই প্রথম পেজে নিজের ওয়েবসাইটটাকে রাখার জন্য। এই প্রথম পেজের যে রিয়েল এস্টেট বা স্পেস বা জায়গা আছে, সেই জায়গাতে একটা নিজের ওয়েবসাইটটাকে এনে রাখার জন্য যে প্রতিযোগিতা হয়, এই প্রতিযোগিতার নাম বলা যেতে পারে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই প্রতিযোগিতায় খেলার নাম, বাট ইটস আ রেস টু র্যাঙ্ক ইউর ওয়েবসাইট অ্যাট দ্য ভেরি ফার্স্ট পেজ অফ ইউর সার্চ ইঞ্জিনস। এই ফার্স্ট পেজটা গুগল হতে পারে, ইয়াহু হতে পারে, অথবা বিং হতে পারে। তো ইয়াহুর ক্ষেত্রেও একই রকম, যতগুলো ওয়েবসাইট আমরা দেখছি প্রত্যেকটা ওয়েবসাইটে একে অপরের প্রতিযোগী। কিসের জন্য? এই প্রথম পেজে নিজেকে উপস্থাপিত বা নিজের ওয়েবসাইট কন্টেন্ট, ভিডিও, ইমেজ, হোয়াট এভার ইট ইজ, এইটার প্লেসমেন্টের জন্য। আশা করছি এতটুকু বোঝা গেল। তো এইবার আমরা সার্চ ইঞ্জিন সম্পর্কে একটা ধারণা পেলাম, কোয়েরি সম্পর্কে ধারণা পেলাম, অ্যাকচুয়ালি হোয়াট ইজ এসইও সেই সম্পর্কেও একটা ধারণা পেলাম। এবার আসবো সার্চ প্যাক নিয়ে কথা। হোয়াট ইজ সার্চ প্যাক অথবা সেগমেন্ট অথবা এই বিষয়টা জানবো। এরপর আমরা সার্চ ইন্টেন্ট সম্পর্কে জানবো। রাইট নাও আমি রেড জঙ্গল ফাউল নিয়ে সার্চ করছি। এইখানে সার্চ করার পরে প্রথমে আমার কাছে কি আসছে? নলেজ বেস। এই যে ছবি টবি আসছে, যতটুকু দেখতে পাচ্ছি, ওভারভিউ, এখানে সাউন্ড আছে, এখানে ব্রিডস আছে, লোয়ার ক্লাসিফিকেশন, এখানে ওই রেড জঙ্গল ফাউলের ডায়েট কি, এইখানে ক্যারেক্টারিস্টিক্স কী কী, বৈশিষ্ট্য, হ্যাঁ, লাইফ স্প্যান কতটুকু ইত্যাদি। এই ইনফরমেশনগুলো অটোমেটিক্যালি গুগল তার ডেটাবেস থেকে দিয়েছে এবং এই প্যাকটাকে বলা হয় হচ্ছে নলেজ বেস। অর্থাৎ এইখানটাতে একটা মানুষের এই রেড জঙ্গল ফাউল সম্পর্কে জানতে এতটুকু জানলেই প্রাথমিক জানাটা শেষ হয়ে যায়। যেমন এখানে সায়েন্টিফিক নেম আছে, কনজারভেশন স্ট্যাটাস লিস্ট কনসার্ন, পপুলেশন ডিক্রিজিং, পপুলেশন যদিও ডিক্লাইন হচ্ছে, কমে যাচ্ছে। এখানে একটা ভিডিও আছে, এখানে কিছু ছবি আছে, হ্যাঁ। তো এই হলো বেসিক ইনফরমেশান। যখন আমরা কোনো অ্যানিম্যাল লিখে বা অনেক পরিচিত কোনো প্রোডাক্ট লিখে সার্চ করব, এরকম যখনই আসবে তখন আমরা বুঝবো দিস ইজ নলেজ বেস। এই সার্চ পেজের এই যে রেজাল্ট এসছে, এটা নলেজ পেজ। নেক্সট অংশ হচ্ছে যে এইটুকুও আমরা নলেজ বেস হিসাবে ধরে নিতে পারি বা এইটুকুও নলেজ বেসের অংশ। এরপরে আমরা এই যে উইকিপিডিয়ার একটা দিক দেখছি, এটাও নলেজ বেস না, এটা আসলে একটা ওয়েবসাইট যেটাকে অনেক বেশি প্রায়োরিটাইজ করে র্যাঙ্ক 1-এ রেখেছে। পরের অংশ কি? পিপল অলসো আস্ক। এটা হচ্ছে পিপল অলসো আস্ক সেগমেন্ট অথবা প্যাক। তাহলে একটা প্যাক, এটা অর্গ্যানিক একটা ওয়েবসাইটের অ্যাড্রেস এবং এখানে নলেজ বেসের পরবর্তীতেই আমরা পিপল অলসো অ্যাস প্যাক, আমরা এটুকু বুঝতেছি। এই অংশে মানুষ আসলে রিলেটেড আরও বিভিন্ন যা ফ্রিকুয়েন্টলি যা জিজ্ঞেস করে সেগুলো আছে। ডু রেড জঙ্গল ফাউল স্টিল এক্সিস্ট? এটা একটা সিম্পল কোয়েশ্চেন। এখানে যে অ্যান্সারটা হলো কি, টুডে দেয়ার মডার্ন ডিসেন্ডেন্টস আর ফাউন্ড throughout Micronesia, Melanesia, and Polynesia. Red jungle prefer disturbed habitats and ages, both natural and human created. The forage and thick cover of these
sorts of areas are attractive to jungle fowl, especially nesting females. তো এটা একটা ইনফরমেশন পাওয়া গেল। হ্যাঁ, এরকম রেলেভেন্ট কোয়েশ্চেন যেগুলো মানুষ অনেক বেশি জিজ্ঞেস করে, এই পিপল অলসো অ্যাস্কের মধ্যে আমরা এগুলা পেয়ে থাকি। পরের অংশটুকু যেটা এবার হচ্ছে আমরা খেয়াল করব, উইকিপিডিয়া আবার এসেছে। প্রথমে উইকিপিডিয়া দ্য রেড জঙ্গল ফাউল গ্যালাস দিয়ে লেখা, রেড জঙ্গল ফাউলের আর একটা অংশটুকু এই একই পেজের কি হলো আবার উইকিপিডিয়া আসছে। এবার হলো অর্গ্যানিক প্যাক। এইখানে আমরা 3টা ওয়েবসাইট দেখতে পাচ্ছি। এই অংশটুকু হচ্ছে সবচেয়ে ভালো ওয়েব কন্টেন্ট যেগুলো আছে ও ব্লগ পোস্ট বা জাতীয় বিষয় ধরনের ব্লগ, সেগুলো এখানে দিয়েছে। যেমন উইকিপিডিয়া অনেক বড় একটা ওয়েবসাইট, ebird.org এটা অনেক বড় একটা ওয়েবসাইট, অ্যানিম্যাল diversity.org এটাও অনেক বড় একটা ওয়েবসাইট। তাহলে এখানে আমরা দেখছি যে হাই অথরিটি ভেরি স্ট্রং ওয়েবসাইট এখানে র্যাঙ্ক করে আছে। পরের অংশ দেখছি যে ভিডিও প্যাক, এখানে 3টা ভিডিও আমরা দেখতে পাচ্ছি। ক্ষেত্র বিশেষে অনেক ক্ষেত্রে এখানে 4টা ভিডিও আসতে পারে, ডিপেন্ড করে কি ধরনের আমরা কোয়েরি দিচ্ছি সেইটার উপরে। পরের অংশ সম্পূর্ণ অর্গ্যানিক, আবার 3টা ওয়েবসাইট এসেছে। এই যে 3টা ওয়েবসাইট এসেছে, এই 3টা ওয়েবসাইট তুলনামূলক তাদের যে কন্টেন্ট আছে এই প্রথম 3টা ওয়েবসাইটের চেয়ে লেস স্ট্রং, অর্থাৎ প্রথম যে 3টা এদের কন্টেন্টটা সবচেয়ে বেশি ভালো বলেই তারা বেশি উপরে অবস্থান পেয়েছে। কোনো একটাতে ক্লিক হয়ে গেছে মনে হচ্ছে। লেটস গেট ব্যাক টু দ্য প্রিভিয়াস ট্যাব। সো ভিডিও প্যাকের পরে আমরা 3টা ওয়েবসাইট পেলাম। এরপরে হচ্ছে যে ধরনের আমি বলেছি যে কোয়েরির উপরে ডিপেন্ড করে যে কী ধরনের সার্চ প্যাকস গুগলের ফার্স্ট পেজে আমরা দেখতে পাবো। আবার কিছু ছবি আসলো, ব্রিডস, কত ধরনের ব্রিড হয় সেটা নিয়ে। এরপরে আমরা দেখছি ইউনিভার্সিটি অফ উইসকনসিন ম্যাডিসন, বার্ড লাইফ ডেটা জোন, ন্যাশনাল লাইব্রেরি বোর্ড, মানে ইটস আ ভেরি কম্পিটিটিভ কোয়েরি অথবা সার্চ কিওয়ার্ড। তারপর হচ্ছে পিপল অলসো সার্চ, এটা রিলেটেড সার্চ নামে একসময় পরিচিত ছিল। সো এখন এখানে কি এটার নাম চেঞ্জ হয়েছে কি যে পিপল অলসো সার্চ ফর, পিপল আরও এই রিলেটেড কোয়েরিজগুলো করে থাকে। যেমন রেড জঙ্গল ফাউল ফর সেল, রেড জঙ্গল ফাউল ভার্সেস চিকেন, গ্রে জঙ্গল ফাউল, রেড জঙ্গল ফাউল অ্যানসেস্টার, black jungle fowl female, can red jungle fowl fly? সো এইখানে 8টা কোয়েরিজ নতুন আছে রিলেভেন্ট, যেগুলো এখানে দেয়া থাকে। এতটুকু পরিমাণে আমরা সার্চের বিভিন্ন সেগমেন্ট সম্পর্কে জানলাম। আমরা যদি এখন সার্চ করি যে বেস্ট সানস্ক্রিন ফর ফিমেল এভরিডে ইউজ, এখন আমরা দেখছি যে এই কিওয়ার্ডের সার্চ ইন্টেন্ট আবার ডিফারেন্ট, মানে ইন্টেন্ট বলবো না, সার্চের রেজাল্টগুলো আবার ডিফারেন্ট দেখাচ্ছে। প্রথমে স্পন্সর্ড দেখাচ্ছে, মানে স্পন্সর্ড মানে এটা বিজ্ঞাপন। এখানে আমরা বেশ কিছু সরাসরি বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্মের প্রোডাক্ট দেখতে পাচ্ছি। Amazon.ae, Trendyol, Amazon Trendyol, Amazon Trendyol। সো এই প্রথম যে অংশ বিজ্ঞাপনের, এই বিজ্ঞাপনে আমরা এই বিজ্ঞাপনগুলো দেখি, এগুলো গুগল শপিং অ্যাড অথবা গুগল মার্চেন্ট অ্যাড নামে পরিচিত। পরের অংশ পপুলার সানস্ক্রিন, এইটাও নলেজ বেজের একটা অংশ বা ধরন। এখানে প্রোডাক্টকে হাইলাইট করা হয়েছে সরাসরিভাবে। আমরা যদি এইগুলোকে ক্লিক করে দেখি তাহলে দেখব এই পেজ, এই যে প্রোডাক্ট এলটা এমডি ইউভি স্পোর্ট ব্রড স্পেকট্রাম SPF 50, এই সানস্ক্রিনটা ছবি আছে, পাশাপাশি বেশ কয়েকটা আলাদা ওয়েবসাইট এখানে কিন্তু দিয়েছে। সেটা কি glamour.com, square.com, menshealth.com। সো এটা নলেজ বেজেরই একটা অংশ আমরা ধরে নিতে পারি। পরের অংশ দেখছি যে ভিডিও আসছে, 3টা ভিডিও আসছে, তাই না? তার মানে ডিফারেন্ট, মানে এই কোয়েরির উপরে ডিপেন্ড করে আমার সার্চ রেজাল্টের পেজটা ডিফারেন্ট হয়। বিশেষত
যখন কিনা অ্যানিমালস বার্ডস এর রিলেটেড আসে তখন এরকম সরাসরি এরকম আসবে। যেমন আমি যদি যে ফাস্টেস্ট হর্স ব্রিড লিখে সার্চ করি, এইখানে আমরা দেখছি যে স্নিপেট আসছে, একটু ডিফারেন্ট। পিপল অলসো আস্ক ব্যাক আসছে, অর্গ্যানিক সেকশন আসছে। এই যে ডিসকাশনস অ্যান্ড ফোরামস, ডিসকাশনস অ্যান্ড ফোরামসে দুইটা ওয়েবসাইট সবচেয়ে বেশি দেখা যাবে। একটা হচ্ছে রেডিট আর একটা হচ্ছে কোরা। সো কোরা আর রেডিট এই দুইটা সোর্স থেকেই অর্গ্যানিক অনেক বেশি ভিজিটর আমাদের ওয়েবসাইটে নিয়ে আসা পসিবল, বা আপনি যে ওয়েবসাইট নিয়ে কাজ করছেন সেটাতে নিয়ে আসা পসিবল। নেক্সটে আমরা দেখছি যে ভিডিও। সো ভিডিও এখানে 3টা ভিডিও। এরপরে আমরা আবার দেখছি যে বেশ কিছু ওয়েবসাইট এখন চলে আসছে, ডিসকাশন ফোরামই বেশি আসছে। পিপল অলসো সার্চ ফর, এই যে বিভিন্ন ব্রিডের ঘোড়া সম্পর্কে পিপল সার্চ করে এবং রিলেটেড অংশেও আমরা দেখতে পাচ্ছি। তো রিলেভেন্ট বাট কিছুটা পরিবর্তন আছে এই সার্চ প্যাকগুলোতে। তো একটা ভালো হাই কোয়ালিটির কন্টেন্ট যদি লেখা যায়, যেটাতে পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশন থাকবে এবং সত্যিকার অর্থেই মানুষ ওই ওয়েবসাইটটা ভিজিট করলে সে সম্পূর্ণ তথ্যটা তার ওই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, এমন যদি হয় তাহলে সে ওয়েবসাইটটা আস্তে আস্তে গ্রো করতে থাকে। একজন কন্টেন্ট রাইটার হিসেবে আপনার উচিত একটা ইউজার বা রিডারের মাইন্ড বুঝতে পারা, যে আসলে আমি যদি এই তথ্যটা খুঁজতাম তাহলে আরও কি কি রিলেভেন্ট ইনফরমেশন দিলে আমি এই কন্টেন্টটাকে মানে আমার উপযোগী বা ইনফরমেটিভ হইতো, আরও বেশি, আরও ভ্যালু অ্যাড করতো। হ্যাঁ, তাহলে ওই কন্টেন্টটা অবশ্যই ভালো মতো গুগলের কাছে গ্রহণযোগ্যতা পেত এবং অন্যান্য ওয়েবসাইটেও সেই একই বিষয়টা পাওয়া যেত, যেমন সার্চ বা এই ইয়াহু সার্চ অথবা বিং সার্চ ইঞ্জিন। এবার আসি, আমরা কিওয়ার্ড সম্পর্কে ধারণা পেলাম, সার্চ ইঞ্জিন সম্পর্কে ধারণা পেলাম একটা গুগল সার্চের প্যাকসগুলো কী কী আছে সেই সম্পর্কে। আমরা যদি এখন কোনো কিছু হাউ টু লিখে সার্চ করি, যে হাউ টু ওপেন, ফর এক্সাম্পল এখানে আসছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের এখানে আমরা কিন্তু তেমন কোনো রিলেভেন্ট সেই সরাসরি ব্যাংকের ওয়েবসাইট আসছে, বাট হাউ টু ওপেন বা হাউ টু গেট স্টার্টেড উইথ, আমরা যদি এভাবে যাই হাউ টু ডিজাইন আ লোগো দেই, তাহলে আমরা দেখব যে প্রথমেই আবার একই রকম উইক্স থেকে আমাদের কি আসছে, একটা নলেজ পেজ অথবা একটা স্নিপেট আসছে wix.com-এর। ডান পাশে আমরা দেখছি যে বেশ কিছু ছবি আছে। পরের অংশ দেখছি যে স্পন্সর্ড অ্যাড আছে, হাউ টু ডিজাইন আ লোগোর এই কিওয়ার্ডটার উপরে ফাইভার বিজ্ঞাপন দিচ্ছে। এরপরে luca.com স্পন্সর্ড, এটাও একটা বিজ্ঞাপন। ক্রিয়েট আ লোগো ইন সেকেন্ডস, এটাও একটা বিজ্ঞাপন যে ডিজাইন.com-এর। তারপরে আসলো কি ক্যানভা, পিপল অলসো আস্ক। তার মানে ক্যানভা অর্গ্যানিক্যালি কোনো টাকা খরচ না করে এখানে র্যাঙ্ক করে আছে, পিপল অলসো আস্কের এখানে আমরা 4টা কোয়েশ্চেন্স দেখতে পাচ্ছি। অ্যাডোবির এখানে অর্গ্যানিক্যালি অ্যাডোবি র্যাঙ্ক করে আছে, বাকিগুলো আসলে অর্গ্যানিক্যালি র্যাঙ্ক করে আছে। এবং ভিডিও সেকশনে 3টা ভিডিও দেখতে পাচ্ছি। ভিডিওগুলো সাধারণত কোনো ইউটিউব চ্যানেলের ভিডিওই এখানে র্যাঙ্ক করে থাকে। এবার আসি, আমরা যদি লিখি যে হাউ টু কুক, ওকে পাস্তায় দিলাম, হাউ টু কুক পাস্তা। আমরা এখানে দেখছি যে এখানে একটা ওয়েবসাইট আসছে প্রথমে, এরপরে পিপল অলসো আস্ক আসছে, তারপরে 3টা ভিডিও আসছে। মানে সব ক্ষেত্রেই আমরা খেয়াল করতেছি যে ভিডিও কিন্তু আসছেই। তো ভিডিও খুবই স্ট্রং কন্টেন্ট ফরম্যাট এবং আমরা দেখছি যে ভিডিওর ভালো একটা ডমিনেশন আছে এবং ইমেজেরও একটা ভালো ডমিনেশন আছে, বেসাইডস অল দ্য আদার ওয়েবসাইটস, যেমন এই যে seriousseats.com, theburnbuttertable.com। হ্যাঁ, এই হলো বিষয়। তার মানে একটা সার্চ রেজাল্টের পেজে আমাদের বিভিন্ন ধরনের ফরম্যাটের কন্টেন্টের অংশ আমরা কন্টেন্ট সিস্টেম দেখতে পাই, ভিডিও, পিপল অলসো আস্ক, এগুলা। অ্যাজ এ কন্টেন্ট রাইটার
এই সমস্ত কিছুই মাথায় রাখতে হবে যে আমার যে ভিজিটর বা রিডার যিনি এই এই যে কন্টেন্টটা পড়বে তার সহজ বোধ্য হওয়ার জন্য, তার ভ্যালু বা বেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য আমার কন্টেন্টটাকে সুন্দরভাবে সাজাতে হবে। এগুলো নিয়ে আমরা কথা বললো এই ভিডিওতে। তো সার্চ প্যাক সম্পর্কেও জানলাম, সার্চ ইঞ্জিন সম্পর্কেও জানলাম। এবার আসি যে আমরা যদি একটা ভালো স্ট্রং একটা কন্টেন্ট লিখতে চাই, আমাদের ওই কন্টেন্টের মধ্যে কি কি অ্যাড করতে হবে। আমি চ্যাট জিপিটিকে একটা প্রশ্ন করেছিলাম যে টু রাইট এ হাই কোয়ালিটি ব্লগ পোস্ট হোয়াট আর দ্য কি পয়েন্টস আর রিকোয়ার্ড। কি পয়েন্ট আসলে হাই কোয়ালিটির ব্লগ পোস্ট লেখার জন্য রাখা উচিত। সে বলছে রাইট টপিক, এটা তো রাইট টপিক অলরেডি আছে, ক্রাফট কম্পেলিং হেডলাইনও সুন্দর করে দেওয়া পসিবল, রাইট স্ট্রং ইন্ট্রোডাকশন, ইন্ট্রো কীভাবে লিখতে হবে না লিখতে হবে। হ্যাঁ, ইন্ট্রো লেখার আগে আমাদের বেশ ইফেক্টিভ জিনিসগুলো জানতে হবে। যে চ্যাট জিপিটি আমাকে যে তথ্যগুলো দিল এগুলো রেলেভেন্ট, বাট এগুলো রেলেভেন্ট হলেও আসলে এর চেয়ে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যেগুলো আমি তাকে আবার প্রশ্ন করলাম যে হোয়াট আর দিস, এগুলো কি। যে আন্ডারস্ট্যান্ডিং সার্চ ইনটেন্ট, একজন রাইটার কন্টেন্ট লেখক সে যখন একটা কন্টেন্ট লিখবে, যেই টপিকের উপরে কন্টেন্টটা লিখবে তাকে প্রথমেই টপিকের ডেপথ বুঝতে হবে যে আসলে আমি যে এটা নিয়ে লিখবো একটা মানুষের দরকার ইনফরমেশন কি কি হতে পারে এই লেখাটাতে। এটাকে বলা হয় যে এই যে আমরা যা কিছু লিখতেছি, এই যে হাউ টু কুক পাস্তা, এইটার ইন্টেন্টটা কী হবে, মানে ইন্টেনশন অফ কোয়েরি। আমি কেন এটা লিখলাম, এটা লিখে আমি কেন সার্চ করলাম, কারণ আমি পাস্তা রান্না করতে চাই এই জন্য। এছাড়া যদি এটা লিখি যে সাপোজ ইউটিউব লগ ইন লিঙ্ক, আমি যদি এটা লিখে সার্চ করি এর মানে হচ্ছে যে আমি ইউটিউবে লগ ইন করতে চাই, আমার ইউটিউবে লগ ইন করার লিঙ্কটা প্রয়োজন। এটাকে বলছে হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড বা কোয়েরি। এইটার ইন্টেন্ট হচ্ছে আমি লগ ইন করতে চাই। ওকে, এবার যদি আমি লিখি যে বেস্ট স্মার্টফোন under 500 AED, ওকে, in Dubai, এর মানে হলো যে 500 দিরহামের মধ্যে আমি একটা ফোন খুঁজতেছি যে ফোনটা বেস্ট হবে। এইটার বাইং ইন্টেন্ট কি, এটার ইন্টেন্ট হচ্ছে বাইং, আমি কিনতে চাই। আসলে এটার আলটিমেট গোল হচ্ছে আমি কিনতে চাই। এইটার বাইং ইন্টেন্ট হওয়ার কারণে এইখানে বিজ্ঞাপন দেখছি যে এই যে প্রোডাক্টগুলো উল্লেখ করে দেয়া হয়েছে, অ্যামাজনের বিজ্ঞাপন এসেছে, পিপল অলসো আস্ক, এবং পরবর্তীতেও আসলে বিজ্ঞাপন থাকার কথা। এই যে honor.com, এখানেও হচ্ছে কি হলো, এইখানটাতেও বিজ্ঞাপন এসেছে। কারণ একজন মানুষ যিনি কিনা বেস্ট স্মার্টফোন আন্ডার 500 AED ইন দুবাই লিখছে, সে আসলে ফোন কেনার জন্য রেডি হয়ে আছে, তার কাছে 500 দিরহাম আছে এবং সে কিনতে আগ্রহী। আশা করছি ইন্টেন্ট সম্পর্কে বোঝা গেল। এখন যদি আমি এইটা লিখি যে হোয়াট ইজ দ্য টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড, এর এই যে আমি এইটার মানে হচ্ছে যে হোয়াট বা WH কোয়েশ্চেন দিয়ে যখনই আমরা কোনো কিছু লিখছি মোস্ট অফ দ্য টাইম যেটা হয় সেটা হলো যে হোয়াট ইজ দ্য টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড, আমি এটা জানতে চাই। এর মানে হলো যে আমি একটা ইনফরমেশন চাচ্ছি শুধুমাত্র। তার মানে হচ্ছে যে আমার এই কোয়েরিটার আলটিমেট ইন্টেন্ট বা ইন্টেনশন অফ দিস কোয়েরি বা কিওয়ার্ড ইজ সিকিং ফর ইনফরমেশন। তাই গুগল আমাকে এইভাবে সুন্দর করে সাজিয়ে দিল যে বার্জ খলিফা এটা সবচেয়ে বেশি, এরপরে ওয়ারিসান, মার্ডেকা টাওয়ার, সাংহাই টাওয়ার, ম্যাকা ক্লক রয়্যাল টাওয়ার, গোল্ডিন ফাইন্যান্স, তারপরে আরও অন্যান্যগুলো আছে, লোটে ওয়ার্ল্ড টাওয়ার। হ্যাঁ, এই হলো আলটিমেট বিষয় যে ইনফরমেশন। আমরা ইনফরমেশনাল কিওয়ার্ডে বেশিরভাগ ক্ষেত্রে ভিডিও বা ইমেজ পেতে পারি।
আর অনেক বেশি ডাইভার্সিফিকেশন নাই আসলে। হ্যাঁ, এই নলেজ বেস থাকবে, একটা সার্চ পেজে নলেজ বেস থাকবে, এরপরে পিপল অলসো আস্ক থাকবে, ভিডিও থাকবে, ইমেজ থাকতে পারে, এরপরে হচ্ছে রিলেটেড কোয়েরি বা অর্গ্যানিক ওয়েবসাইটের রেজাল্টগুলো আসতে পারে। তো ইন্টেন্ট হচ্ছে এটার ইনফরমেশন চাচ্ছি যে সবচেয়ে টলেস্ট বিল্ডিং কোনটা সেটা। আশা করছি এতটুকু ক্লিয়ার। তো এইটাই আমি বললাম যে তাহলে আন্ডারস্ট্যান্ডিং সার্চ ইন্টেন্ট, অর্থাৎ আমি যে টপিকটা নিয়ে লিখব, যেই কিওয়ার্ডটা আমাকে দেয়া হলো সেই কিওয়ার্ডের ইন্টেন্টটা আমাকে বুঝতে হবে। আমরা যখন আরও এক্সাম্পলস চেক করব তখন আমরা এটা আরও ক্লিয়ার হব। ফুলফিলিং দ্য সার্চ ডিম্যান্ড একই জিনিস, যে ইন্টেন্ট বোঝার পরে সেই ইন্টেন্ট অনুযায়ী আমি কন্টেন্টে ইনফরমেশন অ্যাড করছি, ভ্যালু অ্যাড করছি এবং দরকারি যা যা লাগে সবগুলো অ্যাড করছি। এগুলো অ্যাড করতে হলে আরও কী কী প্রয়োজন হচ্ছে, যেমন অ্যাডিং রিসার্চ অ্যাড করতেছি যে অমুক ইউনিভার্সিটিতে এই গবেষণা হয়েছে, এই গবেষণা অনুযায়ী এই তথ্যটা সঠিক। বলা উচিত হবে কিনা জানি না। জাস্ট লাইক আমরা যখন ইসলামিক কোনো রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করি তখন আমরা কি বলি যে দলিল দাও, বা এটার পেছনে কি কোনো কোরআনের আয়াত আছে বা এটার পেছনে কোনো হাদিস আছে যে স্টেটমেন্টটা তুমি দিলা তাহলে কেউ স্টেটমেন্টটা আসলে অ্যাকসেপ্টেবল কিনা। ইন অর্ডার টু মেক ইট অ্যাকসেপ্টেবল আমরা একটা কোরআনের আয়াত নিয়ে আসি অথবা আমরা একটা হাদিস নিয়ে আসি। সিমিলারলি when a website is providing some sort of information, তখন সে যদি একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট, একটা রিসার্চ, একটা ইউনিভার্সিটির স্টেটমেন্ট অথবা একটা প্রফেসর বা প্রফেশনালের স্টেটমেন্ট তার কন্টেন্টের মধ্যে যদি এটা রেলেভেন্ট হয়, যদি অ্যাড করে, সেই কন্টেন্টটার অ্যাকসেপ্টেন্স অনেক বেশি গ্রহণযোগ্যতা পায়, মানে বেশি হয়। এই জন্য বলছি যে অ্যাডিং রিসার্চ অথবা স্ট্রং ইনফরমেশন সোর্স আমরা এখন যদি বুঝি, যদিও পুরো দুনিয়াটাই আসলে করাপ্টেড, তারপরেও স্ট্রং ইনফরমেশন সোর্সের জন্য আমরা ধরে নিচ্ছি যে ইসলামিক যে কোনো তথ্যের জন্য কোরআন এবং হাদিস একটা স্ট্রংগেস্ট ইনফরমেশন সোর্স। এছাড়া যদি স্ট্যাটিস্টিক্যাল কোনো রিপোর্ট আমরা দিতে পারি সেটা অনেক ভালো, এবং বিভিন্ন ডেটা কোম্পানি বা ডেটা রিসার্চ সেন্টার আছে সেগুলো থেকে যদি কোনো ডেটা পাওয়া যায় সেইগুলো থেকেও কন্টেন্টের মধ্যে অ্যাড করলে ভালো হবে। যেমন আমরা যদি লিখি যে ফিউচার অফ বিটকয়েন অথবা বিটকয়েন, what will be the price of one Bitcoin in 2030, okay? সো আমরা এটা যদি আমরা লিখি তো আমরা এখানে এই ব্লগ পোস্টটাতে যদি আমরা ঢুকি দেখবো যে এখানে বিটকয়েন প্রেডিকশন আছে 2025 থেকে 2040-এর মধ্যে। এটা একটা স্টেটমেন্ট। কোন স্টেটমেন্ট? এই changely.com তারা একটা এরকম গ্রাফ তৈরি করছে, এখনো পর্যন্ত এই সময় পর্যন্ত এই গ্রাফটা তৈরি করছে। এখন তারা এই যে রিয়েল টাইম প্রাইস দিয়েছে, এরপরে বলছে যে অ্যাকর্ডিং টু আওয়ার প্রাইস প্রেডিকশন, তাদের প্রাইস প্রেডিকশন অনুযায়ী বিটিসি প্রাইস ইজ এক্সপেক্টেড টু হ্যাভ 4% ডিক্রিজ অ্যান্ড ড্রপ অ্যাজ লো অ্যাজ বাই March 15, 2025, মানে বিটকয়েনের প্রাইসটা কমে যাবে, এটা তাদের প্রেডিকশন। Technical indicators signal the bearish 18% market sentiment on, while the fear and greed index is displaying for a score of 45 fear. তো ওভার দ্য লাস্ট 30 days তাদের এই স্ট্যাটিস্টিক্স, আমি যদি এখন বিটকয়েন সম্পর্কে কোনো কন্টেন্ট লিখতে চাই সে প্রাইস প্রেডিকশনের বিষয়ে, তাহলে অবশ্যই আমি এই ওয়েবসাইটের একটা সোর্স হিসাবে ব্যবহার করব যে অ্যাকর্ডিং টু চেঞ্জলি প্রাইস প্রেডিকশন। এই কথাটুকু আমি বলবো যে হ্যাঁ, প্রাইস প্রেডিকশন অনুযায়ী এখানে 4% বিটকয়েনের প্রাইস কমে যাবে, শুধু এতটুকু লেখা আমি দিব। এবং ডেটা সোর্স হিসাবে এই স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট অথবা এই প্রেডিকশনাল রিপোর্ট
আমরা কি করব, আমাদের ব্লগ পোস্টে অ্যাড করে দিব। এটা হয়ে গেল কি তাহলে ডেটা সোর্স বা স্ট্যাটিস্টিক্যাল সোর্স। তাহলে এটা একটা ইনফরমেশন পাওয়া গেল। আমার ব্লগ পোস্টে আমি হাইপার লিঙ্ক করে দিব, যেন মানুষ ওটাতে ক্লিক করে এখানে এসে পড়ে এটার সত্যতা যাচাই করতে পারে। যা আসলেই চেঞ্জলি.com নামে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে এরকম একটা তথ্য দেওয়া হয়েছে। কেমন? এছাড়া টেকনিক্যাল ওভারভিউ এখন বেয়ারিশ আছে, এরপরে বুলিশ হবে। প্রতি 4 ঘন্টা একদিনের হিসাব অনুযায়ী কি প্রাইস প্রেডিকশন আজকে কতটুকু কমবে বাড়বে, এরকম একটা প্রেডিকশন দিয়েছে। এই প্রেডিকশনগুলো আসলে ডেটা অ্যানালিসিসের একটা টার্ম আছে, এটা রিগ্রেশন অ্যানালিসিস। তারা বিভিন্ন ওই প্রত্যেক দিনে ডেটা কালেক্ট করার পর ওই রিগ্রেশন অ্যানালিসিস চালিয়ে আসলে এই প্রেডিকশনটা করছে। প্রেডিকশন টেবিল অনুযায়ী তারা একইভাবে দিয়েছে। আচ্ছা, হিস্টোরিক্যাল ডেটাও ইনফরমেশন দিয়েছে। আমরা দেখছি যে প্রাইসের একটা হিস্টোরি আছে তো বিগত দিনের। অ্যাকর্ডিং টু লেটেস্ট ডেটা গেদার, যেটা বললাম যে পুরনো দিনের ডাটার হিসাব অনুযায়ী তারা কারেন্ট প্রাইস হচ্ছে এত, তাহলে বিটকয়েন প্রাইস র্যাঙ্কিং নাম্বার 1 যদিও, তো এটা পরবর্তীতে বৃদ্ধি পেয়ে কত কী হতে পারে না পারে, এইরকম একটা হিস্টোরিক্যাল ডেটাবেস দিয়েছে, ডাটা প্রেডিকশন দিল। বিটকয়েন প্রাইস প্রেডিকশন 2025-এ কী হবে, তো সেইটারও একটা প্রেডিকশন তারা দিয়েছে। অর্থাৎ হোয়াট এভার মানি উইল স্পেন্ড, বর্তমানে যা দাম আছে সেই দাম অনুযায়ী এটা হইতে পারে, পটেনশিয়ালস আর সো হাই। সো 1 বছর ইনভেস্টমেন্টেই এই পরিমাণ প্রফিট গেইন করা পসিবল। একইভাবে ওই যে মান্থ বাই মান্থ ইনফরমেশন এখানে দিয়েছে। তার মানে অ্যাজ এ ইউজার বা ভিজিটর আমার যে ইনফরমেশনটা দরকার, সেইখানে আমি এই স্ট্যাটিস্টিক্যাল ডাটা, ট্র্যাক রেকর্ড ইত্যাদি ইত্যাদি দেখে আমি নিজে একটা সিদ্ধান্তে আসতে পারবো, এবং এটা একটা কমপ্লিট ইনফরমেশন সোর্স। সো আমি অন্য জায়গা যাওয়া উচিত, ভালো ইনফরমেশন মাল্টিপল জায়গা থেকে নিলে বেশি ইনফরমেশনের মানে গ্রহণযোগ্যতা বা নিজের মধ্যে একটা ধারণা তৈরি হয়। গেলে ভালো, না গেলেও অসুবিধা নাই, এরকম আর কি। তো বুঝতে পারলাম যে ডেটা সোর্স শেয়ারিংটা কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন এইখানে এই ওয়েবসাইটের সেন্টেন্সগুলো যদি একটু খেয়াল করি, যে গ্রামারলি বা গ্রামেটিক্যালি যে স্ট্রাকচার ফলো করা হয়েছে, যে আওয়ার রিয়েল টাইম বিটিসি টু ইউএসডি প্রাইস update shows the current price as $82,629.48 US dollar. It's a very plain English. যদি এইটা ডিফিকাল্ট করে বলা হতো, ওল্ড ইংলিশ ব্যবহার করা হতো, ইরেগুলার ওয়ার্ড ব্যবহার করা হতো, গ্রামার ডিফিকাল্ট করা হতো, বেশি প্যারাফ্রেজিং অথবা কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করা হতো, তাহলে সর্বসাধারণের পড়ার উপযোগী আর থাকতো না। তার মানে হচ্ছে ইংলিশ ইজিলি একজন মানুষ পড়ে সেটা যাতে বুঝতে পারে, সেরকম ভাষায় এই ডাটা বা তথ্যগুলো শেয়ার করা হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে হচ্ছে গুড রেলেভেন্ট ইমেজেস। আমরা যদি এখানে দেখি যে এখানে আসলে ইমেজেস হিসাবে কি ব্যবহার করা হয়েছে, ইমেজ অথবা ইনফোগ্রাফিক্স। এটা একটা ইনফোগ্রাফিক্স, অর্থাৎ ইনফরমেশন বেস গ্রাফিক। এখানে ইনফরমেশনই আমরা দেখতে পাচ্ছি, তাই না? সিমিলারলি ডান পাশে আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা চার্ট দেখছি, এখানে একটা ডেটা চার্ট দেখছি যে অ্যামাউন্ট অফ 1 বিটকয়েন 9 কত ডলার ইনভেস্ট করলে কি পরিমাণ ROI আসবে। যেমন আমরা যদি এখন $500 এখানে দেই, সাপোজ আমরা বাংলাদেশি যেহেতু, $500 যদি আমরা ইনভেস্ট করি, এটার রিটার্ন কতটুকু আসতে পারে পটেনশিয়ালি দেখা যাবে। You are in profit like এতটুকু, এত ডলার। $500 যদি ইনভেস্ট করা যায় 2013 সালে, যদি এটা করা যাইতো, তাহলে আজকে 2025 সালে সেটার প্রাইস হতো এত ডলার, $30,000 এটা রিটার্ন পাওয়া যেত। বাট এই সময়টাতে যদি আমরা ধরি যে না, আসলে এই 2013 সাল না, আমরা 2024 সাল যদি আমরা কি করি, আমরা 24 সালের 14 তারিখে যদি এটা ইনভেস্ট করি, এবং সেটা যদি আমরা 2026 সালে এই সেম ডে আমরা ফিক্স করি যে 14 তারিখ, এবং ROI ক্যালকুলেট করি ডিপেন্ডিং অন দেয়ার ডেটা,
এ বলতেছে ইউ আর ইন প্রফিট 1000, অলমোস্ট $801 প্রফিট হবে, অর্থাৎ 60% প্রাইস গ্রোথ হওয়ার চান্সেস আছে। সো বাই না করে আমরা এখানে চ্যালেঞ্জলি কী হলো যে এটা প্রেডিকশন অনুযায়ী এটা হলো। আর যদি একই অ্যামাউন্ট এখানে যদি $5,000 যদি দেয়া হতো, তাহলে দেখা যাচ্ছে $8,000 মোস্ট প্রবাবলি, হ্যাঁ, $8,000 রেভিনিউ, অর্থাৎ কী বলে এটা, ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট রিটার্ন পাওয়া যেত, প্রফিট হইতে পারতো। ডিপেন্ডস, এটা নামতেও পারে কমতেও পারে, বলা যায় না। তো এতটুকু পরিমাণ নিশ্চয়ই আমরা বুঝলাম যে আসলে ইনফোগ্রাফিক্স একটা কেন আমরা মানে এই ওয়েবসাইটটা ফার্স্ট পেজে পাইছি, কারণ এটা খুবই ইন্টারঅ্যাক্টিভ, ইনফরমেটিভ, স্ট্যাটিস্টিক্যাল ডেটা আছে এই জন্য। তো চ্যাটজিপিটিকে আমি বললাম এই যে কোয়ালিটিগুলো থাকতে হবে, সার্চ এন্টিট, এগুলো আসলে কি, তুমি কি মনে করো? সে বলতেছে যে হ্যাঁ, দিজ এলিমেন্টস আর এসেনশিয়াল ফর রাইটিং SEO ফ্রেন্ডলি হাই কোয়ালিটি কন্টেন্ট দ্যাট র্যাঙ্কস ওয়েল অন সার্চ ইঞ্জিনস and engage readers. Let's break each one down. এইবার আমরা একটু ডিপে আলোচনা করব, কিন্তু তার আগে যে পয়েন্টগুলো আমাকে দিয়েছে এই পয়েন্টগুলো খুবই বেসিক একটা পয়েন্ট, স্ট্রং কনক্লুশন, এনহ্যান্স এঙ্গেজমেন্ট, এগুলো তো বুঝলাম, এগুলো থাকতে হবে। কিন্তু এইগুলো একটা কন্টেন্ট এস্টাবলিশ করার জন্য বা এইগুলাই তৈরি করার জন্য কি কি এলিমেন্ট অ্যাড করা প্রয়োজন, এগুলা কিন্তু কোথাও লেখা নাই। হ্যাঁ, এই যে একটা রাইট টপিক, আমি যে রাইট টপিকে লিখবো, আমি যদি কিওয়ার্ডের ইন্টেন্ট না বুঝি তাহলে আমি কীভাবে লিখবো? এই যে রিলেভেন্ট কথা আছে যে পিক টপিক দ্যাট ইজ রেলেভেন্ট টু ইয়ার অডিয়েন্স। আমি যাদের জন্য লিখব, অডিয়েন্স কে? অডিয়েন্স হচ্ছে যে সার্চ ইঞ্জিন ব্যবহার করছে, যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করছে, তিনি আমার অডিয়েন্স। এখন সে যা লিখে সার্চ করছে, আমি যদি সেই কিওয়ার্ডটার ইন্টেন্ট জিনিসটা না বুঝি তাহলে আমি রিলেভেন্ট রাখবো কিভাবে? ব্যাপার হলো এরকম যে একটা মানুষ বলল যে ভাই আমি খুব অর্থনৈতিক কষ্টে আছি, এখান থেকে মুক্তির উপায় কি? ভাই মুক্তির উপায় হলো টাকা তুমি কামাই করো, কামাই করে এখান থেকে মুক্তি পেয়ে যাও। এই ঔষধটা তো সে জানে যে টাকা কামাই করলে সে তার অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু টাকাটা কিভাবে কামাই করবে সেইটা বলে দেওয়ার, সেইটা শুনতে আসলে সে আসছে এখানে। তার ইন্টেন্ট হচ্ছে একজন মানুষকে জিজ্ঞেস করছে যে ভাই আমি খুব অর্থনৈতিক কষ্টে আছি। এখন দুইটা ইন্টেন্ট, একটা হচ্ছে ভাই আমাকে কিছু টাকা ধার দাও, অথবা আমাকে এমন কিছু উপায় বলো যার ফলে আমি কি করতে পারি, আমি আমার এই পরিস্থিতি থেকে উঠতে পারি। তার হচ্ছে উদ্দেশ্য, বলার উদ্দেশ্যটা হলো এটাই, ঠিক আছে? তো এই প্রথমের অংশ বা প্রথমের উত্তরটা দিলে সবার কাছে খুবই ভেগ মনে হবে যে না, ইনফরমেশন ঠিক আছে কিন্তু এটা আলটিমেটলি গোল না। তার মানে চ্যাটজিপিটি আসলে ওই জিনিসটা বুঝে নাই, ইন্টেন্ট বুঝে নাই। চ্যাটজিপিটির ইন্টেন্টটা স্ট্রং হতে হবে আরও, যে টু রাইট এ হাই কোয়ালিটি ব্লগ পোস্ট হোয়াট আর দ্য কি পয়েন্টস আর রিকোয়ার্ড। এখানে সার্চ টপিক বুঝতে পারা, এই রিলেটেড কোনো কিছু নাই, যেগুলো আছে শুধু এই বড়লোক হয়ে যাও তাহলে টাকার সমস্যা থাকবে না, এরকম আর কি। এই জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকলেও হাই কোয়ালিটি কন্টেন্ট সবাই লিখতে পারবে না। এবার আমরা একটু ডিপে যাই। ডিপে যাওয়ার আগে আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করি, যেমন এই যে আন্ডারস্ট্যান্ডিং সার্চ ইন্টেন্ট, এটা ডেফিনেশনটা কি? এটা হচ্ছে যেমন সার্চ ইন্টেন্ট refers to the reason behind a user search query, অর্থাৎ একজন ইউজার সার্চ কোয়েরি বা কিওয়ার্ডটা যে দিচ্ছে সে কেন দিচ্ছে এই রিজনটা বুঝতে পারা। হোয়াট দে আর লুকিং ফর, তারা আসলে কি খুঁজতেছে এটা বুঝতে পারা। এটা কেন ম্যাটার করে, এই সার্চ ইন্টেন্টটা বোঝাটা কেন ম্যাটার করে? If your content does not match what users want, they will leave quickly. কারণ এটা রেলেভেন্ট না। আমি খুঁজতেছি আম গাছ, কিন্তু আমি লিখলাম জাম গাছ দিয়ে, তাহলে কি হলো? হইল না। ইনক্রিজিং বাউন্স রেট, যখনই একটা বাউন্স রেট কাকে বলে?
আমি একটা ওয়েবসাইটে ঢুকলাম, সে ওয়েবসাইট থেকে আমি রেলেভেন্ট কিছু মনে হয়নি বা ভ্যালুয়েবল কিছু মনে হয়নি, আমি ওয়েবসাইট থেকে চলে আসলাম দ্রুত, এটাই বাউন্স করে গেলাম। মানে আমি এক ওয়েবসাইট থেকে আর এক ওয়েবসাইটে বাউন্স করে বেড়াচ্ছি, বিকজ আই এম নট গেটিং দ্য প্রপার ইনফরমেশন দ্যাট ইজ রিকোয়ার্ড। টাইপ অফ সার্চ ইন্টেন্ট, এবার আসি যে কত ধরনের সার্চ ইন্টেন্ট আছে। আমরা কয়েকটা উদাহরণ অলরেডি দেখছি, তারপর আমরা একটু দেখি যে ইনফরমেশনাল, হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল। এই যে হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল, এইটার উদ্দেশ্যই হচ্ছে যে আমি কিছু ইনফরমেশন চাই। ওকে, নেক্সট হচ্ছে যে নেভিগেশনাল মানে হচ্ছে আমি ওয়েবসাইটের কোথাও যেতে চাই। তো ইউটিউব স্টুডিও লগ ইন, আমি ইউটিউব স্টুডিও যে প্ল্যাটফর্মটা আছে সেটা লগ ইন ইউআরএলটা খুঁজতেছি, অথবা অ্যামাজন লগ ইন বা amazon.com লিখলেও এটার আলটিমেট গোল হচ্ছে যে আমি অ্যামাজন ওয়েবসাইটে ঢুকতে চাই। নেক্সট হচ্ছে ট্রানজ্যাকশনাল মানে হচ্ছে যে অবশ্যই এইটা আমি কিনতে চাই, যে বেস্ট ক্যামেরা ফর ইউটিউব আন্ডার $500, যে $500 মধ্যে আমি ক্যামেরা কিনতে চাই। আমার উদ্দেশ্য হচ্ছে আমি একটা ক্যামেরা খুঁজতেছি, আমার বাজেট হচ্ছে $500, সো এই $500 মধ্যেই আমার ক্যামেরাটা পেতে হবে। এরপরে হচ্ছে কমার্শিয়াল ইনভেস্টিগেশন, এটা কম্প্যারিজন বলতে পারি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই কমার্শিয়াল ইনভেস্টিগেশনে যেমন ইউটিউব প্রিমিয়াম ভার্সেস ফ্রি ভার্সন, আসলে ইউটিউব প্রিমিয়ার কি আমার নেওয়া উচিত, তাছাড়া দুইটার মধ্যে কম্প্যারিটিভলি কোনটা আসলে বেশি, কোনটা ডিফারেন্সটা কি বুঝতে পারা, অথবা আমি স্যামসাং ফোন কিনবো নাকি আইফোন কিনবো, স্যামসাং S25 ভার্সেস আইফোন 16 Pro Max, ক্যামেরা কম্প্যারিজন, সাপোজ যে ক্যামেরার শুধু কম্প্যারিজনটা আমার জানা প্রয়োজন, কে কী বলছে এটা দেখতে চাই, এটা হচ্ছে কমার্শিয়াল ইনভেস্টিগেশন। এইগুলো হচ্ছে বিভিন্ন ইনটেন্ট, কিওয়ার্ডের ইনটেন্ট। নেক্সট হচ্ছে হাউ টু অপটিমাইজ, analyze Google search results for your keyword to understand what type of content ranks and structure yours accordingly. যখনই কিনা আপনি ইনটেন্ট নিয়ে বুঝতে চাইবেন, ইনটেন্ট বোঝা আপনার সাপোজ হয়ে গেল, ফর এক্সাম্পল আমরা যদি এইটা নিয়ে সার্চ করি যে হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল, আমরা একটা ইউটিউব চ্যানেল কিভাবে শুরু করতে পারি। তো এইখানে আমরা দেখছি যে গুগলের সাপোর্ট থেকে একটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন এসেছে, পিপল অলসো অ্যাস্ক দিয়েছে, এরপরেও আবার গুগলের সাপোর্ট এসছে, পরে ইউটিউবের একটা ভিডিও আসছে, আবার ইউটিউবের একটা ভিডিও, সেম আবার ভিডিও আসছে, অনেকগুলো ভিডিও প্রমিনেন্ট আর কি এটার এই কিওয়ার্ডের ইনটেন্ট বা এই যা র্যাঙ্ক করে আছে এগুলো। সিমিলারলি এই কন্টেন্টে বা এই কিওয়ার্ডে যদি আমরা র্যাঙ্ক করতে চাই, আমাদের সবচেয়ে ভালো কাজ করবে যদি আমরা একটা ইউটিউব ভিডিও বানাই, তাহলে ইনস্ট্যান্টলি ভিডিও প্যাকে অথবা এখানে হ্যাঁ আমরা র্যাঙ্ক করে ফেলতে পারবো। ডিসকাশন ফোরাম, এই সেকশনটা খুব ইনফরমেটিভ, এর ক্ষেত্রে খুব রিসেন্ট দেখা যায়। তো এই ডিসকাশন ফোরামগুলোতেও আমরা যদি ইন্টারাক্ট করে আসি, তাহলেও আমরা এই জায়গাগুলো থেকে কি পাবো, আমরা ট্রাফিক পেতে পারবো। তো এখানে আছে হাউ ডিড ইউ স্টার্ট ইউর ফার্স্ট ইউটিউব চ্যানেল /ভিডিও। তো এখানে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের বিভিন্নজন বিভিন্ন ধরনের বলছে যে সে পডকাস্ট দেখছে, তারপরে সে প্রো শেফ না, তারপরেও সে একটা কুকিং চ্যানেল দিচ্ছে, অ্যানিমি চ্যানেল ওয়ার আই টকড অ্যাবাউট অ্যানিমি। হ্যাঁ, এবং এখানে অনেকের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে যে তারা কীভাবে তাদের ইউটিউব চ্যানেলটা স্টার্ট করেছিল। সো ইটস এ ডিসকাশন ফোরাম। নেক্সট কি বলছে যে careervillage.org, সে এখানে লিখছে যে এখানে কিভাবে আমরা কি করতে পারি, হাউ ডু আই স্টার্ট আ ইউটিউব চ্যানেল। আমরা এখানে দেখছি যে 7 আনসার এসছে, এখানে একটা 2-3টা ইউটিউব ভিডিও শেয়ার করা হয়েছে। সো এটা খুবই আনটাচড একটা জায়গা আমার কাছে মনে হলো। এই ডিসকাশন ফোরামগুলোতে ইন্টারাক্ট করলে প্রচুর পরিমাণে অর্গানিক ট্রাফিক ওয়েবসাইটে ল্যান্ড করানো পসিবল। ঠিক আছে,
তো আমরা দেখলাম কি যে স্টেপ বাই স্টেপ গাইডলাইন ধরনের ব্লগ পোস্ট বা লেখাগুলো সবচেয়ে বেশি আসছে, ভিডিও কন্টেন্ট বেশি আসছে। সো এই ইনফরমেশন, এই কন্টেন্টটার জন্য এই ভিডিও কন্টেন্ট ইজ বেটার। অন দ্য আদার ওয়ে, ডিসকাশন ফোরামগুলো খুব ভালো কাজ করছে, কারণ আমরা এখানে কোরা, রেডিট এগুলো দেখতে পাচ্ছিলাম। তো নিশ্চয়ই এই রিলেটেড আমরা যদি কিছু করতে চাই, তো এই রিলেটেড কিছু করতে চাইলে আমাদের উচিত হবে ভিডিওর উপরে ফোকাস করা এবং এই ডিসকাশন ফোরামগুলোতে ইন্টারঅ্যাক্ট করা। ডিসকাশন ফোরামগুলোতে ইন্টারঅ্যাক্ট করলে যেটা হবে, আপনি এসইওর জন্য কাজ হয়ে যাবে আপনার। নেক্সট হচ্ছে ইউটিউব লগ ইন। কোথায় যাব আমরা এটা না যাই, এবার আসি যে বেস্ট ক্যামেরা ফর ইউটিউব আন্ডার $500। আমরা যদি এটা সার্চ করি, আমরা দেখবো যে কোন ধরনের কন্টেন্ট র্যাঙ্ক করে আছে। আমরা স্পন্সর্ড কোনো কিছু দেখবো না, এগুলা পেমেন্ট করার পরেই তারা এখানে র্যাঙ্ক করে আছে। সো এগুলা না, আমরা দেখছি এখানে যে artings.com-এ দ্য 5 বেস্ট ক্যামেরাস আন্ডার $500। সো এটা একটা লিস্টিং ব্লগ কন্টেন্ট, লিস্ট বেস। আমরা দেখছি 5টা ব্লগ, 5টা কি থাকবে এখানে, 5টা ক্যামেরা সম্পর্কে বলবে যেগুলোর প্রাইস $500 কম। তার মানে হচ্ছে যে লিস্ট বেস 1, 2, 3 এইভাবে 5টা, যার টপ 10টা হচ্ছে হোটেল ইন দুবাই, বা 5 বেস্ট ডিএসএলআর আন্ডার $1000, এরকম আর কি। লিস্টেড ব্লগ পোস্ট ভালো কাজ করতেছে। সো এখন আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এবার হলো কি, ওই ডিমান্ড অনুযায়ী সব কিছু ফুলফিল করতে হবে, যে ফুলফিলিং দ্য সার্চ ডিমান্ড। আমার যা যা ইনফরমেশন চাইছে, ক্যামেরা চাইছে, ক্যামেরা সম্পর্কে আমি বললাম, ক্যামেরার পারপাস কি ইউটিউব সম্পর্কে। সো ইউটিউবের ভিডিও বানানোর জন্য অবশ্যই সিনেম্যাটিক ভিডিওর কোনো প্রয়োজন নাই, তাহলে সিনেম্যাটিক ক্যামেরা অবশ্যই দেখাবেন। আর $500 সিনেম্যাটিক ক্যামেরার একটা গিয়ারও হয় না নর্মালি। সো অ্যাডিং রিসার্চ অ্যান্ড এ স্ট্রং ইন্ট্রোডাকশন সোর্সেস, এখানে বিভিন্ন সোর্স দেওয়া যেতে পারে, যেমন পিসি ম্যাক বা অন্যান্য বড় বড় ওয়েবসাইটের স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট দেওয়া যেতে পারে যে 500 জন ইউটিউবারের মতো অ্যানালিসিস করে দেখা গেছে যে তারা যে ক্যামেরা ব্যবহার করে এরকম 10টা একটা চার্ট বানায় দিলে এটা একটা খুবই চমৎকার হচ্ছে ডেটা সোর্স বা টেবল সোর্স হয়ে যেতে পারে। স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড ডাটা শেয়ারিং, ওই একই তথ্য শেয়ার করা যেতে পারে। বড় বড় ইউটিউবার যারা আছে তাদের তথ্যগুলো এখানে, তারা কে কী ক্যামেরা ব্যবহার করে দিলেই 10 জন ইউটিউবারে দিলেই হবে, তাহলে স্ট্যাটিস্টিক ডাটা শেয়ারিং হয়ে গেল। তাহলে এই কন্টেন্টটা অনেক বেশি রেলেভেন্ট হবে, ইনফরমেটিভ হবে। ইজি টু রিড সেন্টেন্সেস, এবং সেন্টেন্স স্ট্রাকচারটা অবশ্যই জেনারেল বা নর্মাল যে সেন্টেন্সগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। ইমেজগুলো অবশ্য যেই প্রোডাক্ট সেই প্রোডাক্টের ছবি ব্যবহার করতে হবে। ইউজার এক্সপিরিয়েন্স ভালো হবে। সেই প্রত্যেকটা প্রোডাক্ট আপনি দিলেন, সেই প্রোডাক্টের দেখা গেল যে ইউজার ইন্টারফেস, ক্যামেরার লেন্স, এরপরে ডিক ডাউন করতে হবে। একটা ডিজিটাল যেহেতু, যদি ক্যামেরা নিয়ে লিখতে হয় তাহলে ক্যামেরার বডি কেমন, ক্যামেরার রেজুলেশন কেমন, ক্যামেরার স্ট্যাবিলাইজেশন কেমন, লেন্সের ক্যাপাসিটি কতটুকু আছে না আছে, এই বিস্তারিত ধারাবাহিকভাবে লিখতে হবে, আউটলাইন করে নিয়ে লিখতে হবে। কীভাবে এগুলো করা যায় এগুলো আস্তে আস্তে আমরা জানবো। হাউ টু ডু ইট, ওকে, ইউজ অরিজিনাল ইমেজ ব্যবহার করতে হবে, হাই কোয়ালিটির স্টক ফটো হইতে পারে। তারপর সাইজ অপটিমাইজ করতে হবে যেন এটা ফাস্ট লোড হয়। অল্টার টেক্সট উইথ কিওয়ার্ডস ফর এসইও, প্রত্যেকটা ইমেজে অল্টার টেক্সট ব্যবহার করতে হবে। দেখাবো এগুলো ইনশাল্লাহ। তো এইগুলোই ছিল একটা হাই কোয়ালিটির ব্লগ পোস্ট লেখার আগে বা লিখবার জন্য যে বিষয়গুলো থাকা এবং জানা জরুরি সেইগুলো। এটাই হলো সিরিজের প্রথম ভিডিও। আশা করা যায় যে আমরা আরও কিছু ভিডিও এই রিলেটেড বানাবো, যেন হাই কোয়ালিটির ব্লগ পোস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যাতে আমরা লিখতে পারি, এবং কোনো রকম ব্যাকলিঙ্কিং ছাড়াই নর্মালি আমরা যদি লিখতে পারি তাহলে লো কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো আমরা ইজিলি র্যাঙ্ক করে ফেলতে পারবো, অ্যাটলিস্ট টপ 10-এ, বা আমরা বুঝতে পারবো যে ভালো কোয়ালিটির কন্টেন্ট দিলে কোনো ঝামেলা ছাড়াই কীভাবে র্যাঙ্ক করা যায়। আপনাদের এই রিলেটেড কোনো কোয়েশ্চেন্স থাকলে অবশ্যই জানাবেন যে কি বুঝতে পারলাম কি বুঝতে পারলাম না,
ইন ডেপথ আলোচনার জন্য আমরা একটা নিশ ধরে ধরে আগাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।